أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মাঝে অত্যন্ত আমাদের প্রিয় ভাই আজকে একটি গজল পরিবেশন করবেন। ভাইয়ের নাম হচ্ছে তোতা ভাই। উনি নাসিক গ্লাস প্রিন্টিং প্যাকেজিং আছে সুপারভাইজার হিসেবে। ওনার সুমধুর কণ্ঠে আজকে আমরা সেই গজলখানা শুনবো ইনশাল্লাহ। সবাই মহব্বতের সাথে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো Just like that. বাইরে থেকে ঘুরে এসে দেখি যে এখনো আমলে আছে। জিজ্ঞাসা করে বাড়িটা থেকে এত আমল করতেছে উনি কিছু তিনবার করে, তাহলে লম্বা সময় এক জায়গায় বসে ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি হবে এই দোয়াটা তিনবার পড়লে। ছোট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়া তিনবার পড়লে অর্থ কমে দিলে তো সময় কম, এখন কমন এক সময় ই করি মানে আমলটা আমরা করে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি
وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي এই দুয়ার অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে আল্লাহ আপনি পবিত্র এই ঘোষণা করতেছি এবং আপনার সমস্ত প্রশংসা বর্ণনা করতেছি। প্রশংসা এবং পবিত্র কি পরিমাণ? আদাদা খলকি, দুনিয়ায় যত সৃষ্টি জীব আছে সৃষ্টি জীবের যে পরিমাণ ওই পরিমাণ শুকরিয়া আদায় করতেছি। সৃষ্টি জীব যে কত একমাত্র আল্লাহ মাবুদই জানে। তারপরে ওয়ারিদা নাফসি, আল্লাহ আপনি নিজেই আপনার পক্ষ থেকে আমাদের উপরে রাজি হয়ে যান। অমিদাদা কালিমাতি, এবং যত সৃষ্টির মুখের বাণী আছে, কথা আছে, সমস্ত সৃষ্টির সমস্ত আওয়াজকে এক জায়গায় করলে যে পরিমাণ হবে, আমরা এই আওয়াজ পরিমাণ আপনার শুকরিয়া আদায় করতেছি। এই দোয়ার ফজিলত, আমরা এই দোয়া অর্থ শুনলাম, ফজিলত শুনলাম। এখন আমাদের মূল কার্যক্রম চালু করি। মিজান ভাই একটু ভালো করে বসেন, ভাইজান একটু সুন্দর করে বসলে ভালো হবে। আব্দুল সামাদ ভাই বসে যান। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد। আল্লাহ পাকের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বিশেষ দয়ায় আমরা একটি দুনিয়া এবং আখিরাতের লক্ষ্য নিয়ে এখানে বসছি। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল আবরার, সৎ ব্যক্তিদের বৈঠক দীর্ঘ সময় ইবাদত বন্দিগির চেয়েও বেশি উত্তম। আর দুনিয়ায় যে মানুষকে, হাদিসে এসেছে, যে মানুষকে তোমরা 5 ওয়াক্ত মসজিদে যেতে দেখো, আসতে দেখো, তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আসছি একজন আরেকজনকে ইমানদার বলে আমরা সাক্ষী দিতে পারবো। মানে আমি আপনাদেরকে ইমানদার বলতে পারবো। ইমানদারের পরিচয় কি? মসজিদে আসছেন। এজন্য এখানে হয়তো প্রত্যেকেই নিজে নিজে গুনাহগার, কিন্তু দেখেন আপনার ডানে বামে যে বসছে সে হয়তো আপনার চেয়ে ভালো। আমি গুনাহগার, আমার ডানে বামে যে বসছে আমার চেয়ে ভালো। আল্লাহ পাক কোরআনে বলছে অকুনু মাস সলিহিন অকুনু মাস সাদিকিন, সৎ ব্যক্তিদের সাথী হও। আমরা এখানে এই একটা সংগঠন বা একটা সমিতির মাধ্যমে সৎ ব্যক্তিদের সাথে কিছু সময় বসতে পারতেছি। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত ভাইজান আজকে আপনি তেলাওয়াত করেন এটা কোরআন থেকে না? ভাই গজল পরিবেশন করবে, আর আমি তো তেলাওয়াত করি নামাজি। এখন আপনি করেন আজকে। হ্যাঁ, ভাইয়ের নামটা তো ভুলে গেছি। আল আমিন ভাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের অত্যন্ত পরিচিত এবং মহব্বতের ভাই মোহাম্মদ আল আমিন হুসাইন। আমি হযরতকে তার সুরলা কণ্ঠে মধুর সুরে কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য সবিনয় অনুরোধ করলাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم আলাইকুম রহমতুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে যাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ,
অত্যন্ত মধুর সুরে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলাম। পাশাপাশি আমরা এমন একটা গজল শুনলাম, মুসলমান আর কাফেরের মধ্যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। নামাজ পড়লো সে মুসলিম, নামাজ পড়লো না সে অমুসলিম। এজন্য নামাজের বিষয়ে আমরা খুব গুরুত্ব দিব। আল্লাহ পাক দুনিয়ায় যত বিধান দিয়েছেন এর মধ্যে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। হজ, যাকাত এগুলো ধনীরা আদায় করবে, পাশাপাশি তারা নামাজ আদায় করবে। তাদের ইসলামের ভিত্তি 5টি। গরিব যারা, তাদের ইসলামের ভিত্তি 3টি: ঈমান, নামাজ, রোজা। তাহলে নামাজ এমন ইবাদত যা গরিবের করতে হবে, ধনীরও করতে হবে। শুধু গরিবের মধ্যে সীমাবদ্ধ তাও না, শুধু ধনীর মধ্যে সীমাবদ্ধ তাও না। নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক অন্যান্য বিধান দিয়েছেন, আসমান থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। নামাজ এমন ইবাদত, এমন একটা বন্দেগী যেটার জন্য ফেরেশতাকে আকাশে নিয়ে সেখানে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে নামাজ নামক ইবাদত দান করেছেন। এই জন্য নামাজের ব্যাপারে আমরা খুব সচেতন হব, যত্নবান হব। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আরো যত্নবান বেশি হব। আল্লাহ পাক আমাদের সকলকেই নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে 3জন অতিথি মেহমান এসেছেন। ওনারা আমাদের যাবৎ সদস্য হন নাই, তারপরে আমাদের মিটিংয়ে আসছেন। আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা এবং খায়ের দান করেন, আমরা বলি আমিন। অতিথি থেকেই কথা শুরু করে দেই নাকি? আচ্ছা ঠিক আছে, সামনে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পরে একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। তার শুকরিয়া জ্ঞাপনে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আমাদের নবী, নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা নূরে আরশি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেড 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। তারিখ 15/8/2024, রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব আজকে আমাদের মিটিং আয়োজিত হচ্ছে। মিটিংয়ের সম্মানিত সকল সদস্যকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আজকে মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে ব্যবসার উন্নতি ও স্ব দায়িত্ব যথাযথ পালন। মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে ব্যবসার উন্নতি ও স্ব দায়িত্ব যথাযথ পালন। আর আমাদের আজকে মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, আর সেই উদ্দেশ্যে আমাদের এখানে একত্রিত হওয়া। আর এই ব্যবসাটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমাদের ব্যবসার বয়স প্রায় আজকে 6 মাস হয়ে গেল প্রায়, মানে আমাদের ব্যবসার বয়স 6 মাস 13 দিন হচ্ছে। আমরা ব্যবসা শুরু করেছিলাম 2-3-2024 রমজানের আগে থেকে ব্যবসাটা শুরু করছি। আজকে 6 মাস 13 দিন ব্যবসার বয়স। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছি আল হিকমা ফাউন্ডেশন। আর এখানে 313 জন যে একটা কাফেলা রয়েছে, এই কাফেলাকে উদ্দেশ্য করে, কাফেলাকে স্মরণের অর্থেই আমাদের হুজুর এই নামটা দিয়েছেন, যে 313 জন সদস্য নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, যেটা সারা বাংলাদেশ ব্যাপক হবে ইনশাল্লাহ একসময়। তো ব্যবসার উন্নতি এবং স্ব দায়িত্ব বলতে আমরা গত মিটিংয়ে 7 নম্বর মিটিংয়ে হচ্ছে একটা আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে কমিটি গঠন। সেই কমিটি গঠনে আমাদের বিশিষ্ট যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। সেই পদ, যাদেরকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ যাতে স্ব পদ দায়িত্ব যত্ন সহকারে পালন করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের পরামর্শদাতা আছেন গোলাম রব্বানী সাহেব, তার মাধ্যমে আলোচনাটা শুরু হোক। তিনি ব্যবসার উন্নতি এবং যার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে সব পালন করতে পারে সেই দিক বিবেচনা করে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা বা বক্তব্য দিবে আমাদের সামনে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেড
এর সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং কার্যকরী কমিটি এবং সদস্যবৃন্দ, সভাপতি রইল সালাম। আসলে আমাদের সভাপতি সাহেব উনি বলছে যে এইখানে অতিরিক্ত 3 জন মেহমান আসছে, সম্মানিত মেহমান আসছে। ওই হিসাব করলে আজকে আমাদের মিটিং নং 8 নাম্বার, তাহলে আমাদের সদস্য কই? মিটিংয়ে তো আপাতত সদস্যগুলো উপস্থিত থাকতে হবে। যেহেতু আজকে এইখানে ব্যবসার দায়িত্ব এবং উন্নতির প্রকল্পে মিটিং, সদস্যই যদি উপস্থিত না থাকে তাহলে তো এখানে হইব না। আসলে কথা হইলো আমাদের সদস্য সংখ্যা আনুমানিক 33 জন। আসলে একটা বাংলায় কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। এখন 33 জন সদস্য যদি সবাই এটাতে শ্রম দেয়, পরিশ্রম করে, তাহলে এটা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এখন কথা হইলো, এখন এই সদস্যগুলা যদি একত্রিত কাজ করে, যেমন পদ সবাই পদ পাইছে, সবাইকে পদ দেওয়া হয়েছে, যে পদ দেওয়া হয়েছে পদ নিয়ে বসে থাকলাম, আবার আমাদের হুজুর কষ্ট করে এরা মিটিং ডাকলো, হ্যাঁ, আমাদের সেক্রেটারি সাহেব উনি অনেক কিছুই খাতা মেনটেন করে, ফর্মালিটি মেনটেন করে। আসলে এখন আপনাদের আমার দেওয়া হয়েছে আসলে পদ হইলো পরামর্শদাতা, পরামর্শ কারে দিব লুকিত নাই, ঠিক আছে। পরামর্শ বলতে ব্যবসার আগে নিজেদের মধ্যে আগে ব্যবসাটা একটু চালু করতে হইব। যেমন মনে করেন সাপোজ আমরা হয়তো 34 জন সদস্য, দেখা যায় যে 14 জন হয়তো ভিতরে থাকে নাসিরের, আর সবাই 30 জনই বাইরে থাকে। যেমন আমরা যদি 100 বস্তা চাউল আনি, দেখা যায় যে সবাই কিন্তু চাউল কিনে খাই, ঠিক আছে। আরও আছে প্রয়োজনীয় আছে তেল, আমরা তেল তো এটা সবারই কিনতে হয়, ঠিক আছে। আমরা সোহাগপাড়ার বাজারে যে দামে দেয় এখান থেকে নিলে সমস্যা কি? এইরকম আমরা এটা আস্তে আস্তে আগাইতে পারি। একটা ফ্যামিলি দেখা গেছে যে কত ফ্যামিলি আছে 2টা বস্তা লাগে, 3টা লাগে, তাহলে 30টা ফ্যামিলির কয়টা করে বস্তা লাগে, ঠিক আছে। এরকম আরো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। আবার দেখা গেছে যে আজকের মার্কেটের এই জিনিসটা কিনলে 1 মাস পরে লাভ হবে। সাপোজ ওই যে 1 বস্তা চাউল 1330 টাকা কিনা পড়ছে, এখন ওরা ব্যস্ত আছে 1400, এটা এই চাউলের বস্তা 1380 টাকা এখন কেনার লাগে। তাহলে এরকমও কিছু আছে, পাইকারি কিনতে হয়, ওইটা খুচরা মূল্য 1400 টাকা বিক্রি করে। এইভাবে কিছু আছে। সবাই যদি পরিশ্রম করা হয়, আমরা মিটিং ডাকলাম, মিটিং কথা বললাম, আবার চলে গেলাম। এখানে আমি সভাপতি সাহেবের বলবো যে এই 30 জনের একটা গ্রুপ করেন, 3টা গ্রুপ করেন, 10 জনে তোমরা কি করবা, বা এরকম একটা দায়িত্ব ভাগ করে দিলে ভালো হয়, ঠিক আছে। এই বলে আমি লোক আরো থাকলে হয়তো আরো ভালো লাগতো। মিটিংয়ের লোকের যেহেতু সদস্য সংখ্যা বেশি, এখানে 3 ভাগের 1 ভাগ আসছে, তাও তার মধ্যেও কম থাকে, ঠিক আছে। আসলে এই ঘুরাই মির্জাপুর এটা শিল্প এলাকা, এখানে যে কোনো ব্যবসায় চলবো, আর সবাই চেষ্টা করলে এটা সামনের দিকে এগিয়ে যাবে। আর আমরা এটা সামনের দিকে সবাই এগিয়ে নিব, এই প্রত্যাশায় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রত্যেকটা সদস্যকে বলা হয়েছিল যে আজকে মিটিং, আর মিটিংটা ডাকা হয়েছে আজ থেকে প্রায় 10 দিন আগের মনে হয়। আমাদের আজকে টার্গেট ছিল যে 15 আগস্ট ছুটির দিন থাকবে, এরকম টার্গেট করে আমার মিটিংটা ফেলা হয়েছিল। কিন্তু আজকে অনেকের ডিউটি আছে, মানে 15 আগস্ট ছুটি নাই, এই কারণে অনেকের ডিউটি থাকার কারণে আসতে পারেনি মিটিং, অনেকে বিশেষ ডিউটি, এজন্য আমাদের সদস্য সংখ্যা আজকে কম হয়েছে। তো এখন আমাদের আলোচনা করবেন এই
দিক নির্দেশনামূলক আমাদের ভাই রুবেল ভাই সাধারণ সম্পাদক, তিনাকে ব্যবসার উন্নতিকল্পে এবং দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আল হেকমা ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট আজকের মিটিং, কি করে ব্যবসা উন্নত করা যায়। আসলে ব্যবসা তো করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে যে আমার দিয়ে কোন ব্যবসা করা যায়। যদি আমার আশেপাশে একটা ব্যবসা করা যায়, তাহলে আমি আমাদের সভাপতি সেক্রেটারির কাছে আমরা বলবো যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমি এখানে এই ব্যবসাটা চালাবো, যা লাভ হয় আমি সেভাবে দেব। আর আমাদের ব্যবসা করতে হলে এমন একটা ব্যবসা করতে হবে যে জিনিসগুলা কিনলে জিনিসগুলো নষ্ট হবে না। প্রথম ব্যবসাটা যেন জিনিসের লস না হয়, এরকম জিনিস অনুযায়ী কিনে। যেমন আমরা সবাই তো নামাজি, সবাই 2-3 প্যাকেট টিস্যু লাগে, টিস্যু যদি আমরা এখান থেকে নিয়ে যাই, তারপরে পাউডার, কাপড় কাচা পাউডার, সাবান, হ্যাঁ, আমাদের হয়তো কিছু একটা রুম, ছোটোখাটো রুম ভাড়া নিতে হবে। প্রথমে রুম ভাড়া নিয়ে আমাদের ওই জিনিসপাতিগুলো কিনতে হবে। কিনে আমাদের সব সদস্যকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নম্বর অনুযায়ী ভাই আমাদের এখান থেকে আপনি তো নেন, আপনি আমাদের কাছ থেকে এগুলা নেবেন, তাদেরকে বারবার জানাতে হবে। হয়তো 30 জনের মধ্যে 20 জন তো নিবে। এই জন্য আমি মনে করি যে আমাদের আমাদের যদি 1000-1500 টাকা যায়ও মাসে, তারপর আমাদের একটা রুম ভাড়া নেওয়া লাগবে, নিয়ে জিনিসপাতি কিনে স্টক করে রাখা লাগবে। হয়তো চাল নেবেন ভাই, নেবেন বললে তো নিতে পারবে না, ওকে দেওয়া লাগবে গছি। চালের বস্তা যখন আমি আপনাকে দিয়ে দিব, তখন আপনি নিতে পারবেন। আর আমি যদি বলি যে ভাই আমরা চাল কিনবো, কিনে আমরা চাল দিব পর্যন্তই শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের মনে করতে হবে যে একটা রুম নেওয়া লাগবে, ওই রুমে সব কিছু থাকতে হবে। এবং আমাদের যখন যার ডিউটি থাকে না, তখন সে জিনিসগুলো হয়তো তাকে বুঝিয়ে তার বাসায় পাঠিয়ে দেওয়া হলো, তাকে অটো ভাড়া দিয়ে আসা লাগে যে ভাই আপনি আসতে পারেন, আমি যাই আপনার বাসা দিয়ে আসবো। এটাই আমার পরামর্শ মনে করতেছি। এবারে আমার পরামর্শ আমি এখানে করলাম। আসসালামু আলাইকুম। এবার আমাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের যুগ্ম সম্পাদক ভাই মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেড 313 জন সদস্য বিশিষ্ট আজকের এই মিটিং। তো আজকের বিষয়বস্তু হলো স্ব দায়িত্ব পালন এবং ব্যবসায় উন্নতি। তো স্ব দায়িত্ব পালন, এটা আসলে সকলের নিজের উপর নির্ভর করছে। আমি একজনকে একটা পদ দিয়ে দিলাম, কিন্তু আমি নিজেই গা ছাড়া, তাহলে জিনিসটা আসলে হবে না, কারণ আমাকে কেউ বলে করাইতে পারবে না। এটা দায়িত্বটা নিজকে পালন করার চেষ্টা করতে হবে। আর ব্যবসার উন্নতির দিক যদি আমরা বলতে যাই, ব্যবসা মানে লাভ লস দুটাই আছে। খালি যে লাভের আশা হবে, লস হবে না এরকমটা না। কিন্তু আমাদের যেহেতু এটা সকলকে মিলে, একজনের নির্দিষ্ট ব্যবসা না, তো এই জন্য সকলের দিকটা ভাবতে হবে। তো এখানে আমাদের টার্গেট হলো লাভ করা। তো লাভ করতে হলে এখন আমাদেরকে কিছু এক জায়গায় থাকা যাবে না, কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় খোঁজখবর নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে সেইভাবে আগাইতে হবে, যেন আমরা এক জায়গায় যদি আমাদের লস হয় 2 টাকা, আরেক জায়গা থেকে যেন 3 টাকা পোষায় যায়, এইভাবে আমাদেরকে আগাইতে হবে। আর এই যে আমার পূর্বে 2 বড় ভাই কথা বললেন, তো ওনারাও ভালো কথা বলছেন। আর সকলকে সচেতন হইতে হবে, যেন আমরা যেন বলে থাকে না যাই এই পর্যন্ত শেষ, আমাদেরকে আগাইতে হবে সামনের দিকে। তো আগানোর জন্য এখন যা করা দরকার, এখন আমি একা কিছু করলে সেটা হবে না, কারণ এই সংগঠনটা হলো 10-এর মিলে। তো এই জন্য
সকলের মত প্রদান করতে হবে এবং যেটা ভালো হয় সেটা সেই দিকে আমাদেরকে অগ্রসর করতে হবে হতে হবে। এটাই তো। এই বক্তব্যে কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রচার সম্পাদক এবং সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ আহসানুল হক লাবলু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আল হিকমা ফাউন্ডেশনের 313 জন সদস্য বিশিষ্ট স্ব দায়িত্ব পালন ব্যবসার উন্নতি মিটিং নাম্বার 8। আজকে বিগত দিনে আমরা 7টি মিটিং করছি, আজকে দিয়ে 8টি মিটিং হবে আমাদের। আমরা অনেক সময় মিটিং করে আমরা অনেক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি এবং আমি নিজেও সময় দিতে পারি নাই, যার কারণে আমি নিজের দায়িত্বটা ছেড়ে দিছি। তারপরেও যেহেতু আমরা সদস্য হিসেবে আছি, সেখানে আমাদের দায়িত্ব থাকবে যতটুকু নিজে না পারলেও হয়তো কারোর সাথে থেকে সহযোগিতা করা, এটুকু করতে পারবো। কিন্তু আমরা যে দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব এখানে আজকে সদস্য আমাকে প্রচার সম্পাদক দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই আমার জানা যেগুলো আছে সবাইকে ফোন দিছি, অনেকে আসতে পারেনি, অনেকের হয়তো ডিউটি আছে, সরকারি ছুটি থাকার কথা ছিল সে কারণে আসেনি। তারপর আজকের ব্যবসা গত মাসে আমাদের চিন্তাধারা ছিল চাউল তেল এগুলো কেনার জন্য, কিন্তু ওটা ব্যর্থ হয়েছে। আর্থিক সচ্ছলতা ছিল না সে সময়। এখন সামনে আবার আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা নিলে খুব ভালো হবে ব্যবসার জন্য। যে এগুলো শুকনো মাল, আমরা অনেক ভেজা ব্যবসা করছি যেখানে অনেকটা লসও হয়েছে, লস হয় না তারপরও কষ্টদায়ক ওইগুলা প্রচার করতে বা বিক্রি করতে, তারপরও লাভ হয়েছে। কিন্তু এখন যে ব্যবসাটার কথা বলছে শুকনা ব্যবসা, সে যেটাই হোক, সেটা গুদামজাত হতে পারে, ও করে যদি ওটা ব্যবসা করা যায় নিজ নিজ এলাকায়, যার যেটুকু ব্যবসা জানা আছে আর কি, মানে লাভের অংশদানে আমাদের লাভের দিকে টার্গেট থাকবে। ব্যবসায় লস আছেই, এটা সবাই, কিন্তু আমাদের উদ্দেশ্য তো লাভের দিকে। কিন্তু এটা আমরা এখন পর্যন্ত আছে, অনেক বিষয় করা হয়েছে বিভিন্ন জায়গায়, ওগুলো আছে, কিছু টাকা পয়সাও আসছে আমাদের এখানে। এখন আগামী দিনে এই ব্যবসাকে আমরা যেন অগ্রগতির সাথে নিয়ে যেতে পারি, সবার সহজ ইচ্ছা থাকবে সে আশা কামনা করছি। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রচার সম্পাদক খুব যথোপযুক্ত বক্তব্য দিয়েছেন। এখন আমাদের বক্তব্য দিতে আসছেন সহ সেক্রেটারি জনাব মোহাম্মদ তোতা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আল হিকমা ফাউন্ডেশনের 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের 8তম মিটিং। আজকে মিটিংয়ে সদস্য সংখ্যা 34 জন মতো, কিন্তু বিভিন্ন কারণে হয়তো আজকে সবাই উপস্থিত হতে পারেনি। তো আমাদের সে কারণে আজকের মিটিং মূলত ডাকা, যে স্ব নিজ দায়িত্ব পালন করা, যে কার কি দায়িত্ব। যে আমরা মিটিংয়ে আমরা প্রতিষ্ঠানে সদস্য হইলাম কিন্তু কোনো যোগাযোগ নাই, মিটিংয়ে কি আলোচনা হয় কোনো জানার চেষ্টা করি না, বা কোনো খোঁজখবর নিই না, বা আমরা যে মাসিকভাবে একটা সঞ্চয় জমা দেওয়ার একটা ব্যবস্থা করছি সেটা তারা ঠিকভাবে দিচ্ছে কিনা, বা না দিতে পারলে উপযুক্ত কারণ বর্তাইতে হবে যে আমি এই কারণে এই মাসে পারলাম না বা সামনের মাস থেকে দিব, মানে এই যোগাযোগ সেটা রাখা। তো সেটা হয়তো আমার মনে হয় সবাই এইভাবে এই কথাটাও জানায় না, বলে না। তা আমি এটা এদিকে নজর দেওয়ার জন্য আমার একটু থাকলেও আমি একটু নলেজে দিলাম যে সবাই যেন এরকম মত প্রকাশ করে যে কি কারণে তারা জমা দিতে পারছে না। আর আমরা যদি প্রত্যেক মাসে মাসে এই টাকাটা জমা নিতে পারি, তাহলে পণ্য কেনা বিষয়ে চাউল হোক বা অন্য যেটাই হোক, এই জিনিসটা আমাদের আর্থিক সচ্ছলতা বাড়বে, আমাদের টাকার পরিমাণটা বাড়বে, তাহলে আমরা একটা জিনিস সহজে সেটা কিনতে পারবো। যাই হোক, সর্বশেষ কথা হলো সবাই যেটা মত পোষণ করছে আমারও সেই একই মত, যে প্রথমত অল্প কিছু হলেও যেটা শুকনো মাল নষ্ট হয় না, সবারই দরকার এমন কিছু আমাদের অর্থের ভিতরে যেটা হয় সেটা দিয়ে আমরা শুরু করলে ভালো হয়, এটা আমার মত। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, সকলের পরামর্শ অত্যন্ত চমৎকার, খুব সুন্দর এবং যুক্তিসঙ্গত। সকলকেই ধন্যবাদ জানাই এবং দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করেই আমি কয়েকটি কথা বলতে চাইতেছি। আমাদের অতিথি বৃন্দ যারা আসছেন আপনাদেরকে আবারও স্বাগতম এবং আপনারা অবশ্যই কথা বলবেন, আপনাদেরকে আমরা কথা বলতে সুযোগ দেব এবং আপনাদের পরামর্শ আমরা শুনবো, নেব ইনশাআল্লাহ। এখন মাঝখানে আমার দু একটি কথা মনে পড়ছে, আমি অল্প সময়ের ভিতরে দু একটি কথা বলবো। এক নম্বর হলো, আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের সদস্যদের মধ্যে যারা এখন পর্যন্ত যারা সদস্য, এদের মধ্যে এমন কিছু মানুষ রেডি করব যে মানুষগুলো প্রত্যেক 10 জনের একজন লিডার থাকবে, গ্রুপ লিডার। ওই 10 জনের খোঁজ খবর, আয় ব্যয়, লাভ লস সম্পন্ন হিসাব উনি দিবে। গ্রুপ লিডার থাকবে 10 জনের একজন, উনি এই কাজটা কারা কারা সংগঠনে আসলো, কারা আসলো না, কারা সঞ্চয় দিল, কারা দিল না, কে কম দিল, কে বেশি দিল, যাবতীয় সম্পূর্ণ কাজকর্ম তারা করবে। তো এখন ওইটা যদি আমরা 2 জনে 3 জনে মিলে লোক ফিক্সড করে দেই, হয়তো এমন কোনো লোকে আমরা সেট করলাম তার অসুবিধা, অথবা তাকে অন্য কেউ চাইতেছে না, এমনও তো হতে পারে। তো এখন আমরা এখান থেকে 2 জন চাইতেছি, কিন্তু অন্য সদস্য এটা চাইতেছে না যে ওই লোক এই দায়িত্বে আসুক, এটা চাইতেছে না, অথবা সে লোক নিজেও চাইতেছে না যে আমি এই দায়িত্বে আসি, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। তো সেই হিসাবে আমাদের পক্ষ থেকে লোক নির্ধারণ না করে পরামর্শ সাপেক্ষে লোক নির্ধারণ করতে চাইতেছি। আপনারা পরামর্শ দিবেন। আমাদের এখন সদস্য যেহেতু 33 জন, আপাতত 3 জন লিডার লাগবে, গ্রুপ লিডার বা 3 জন মানুষ লাগবে। তো এখানে যে সদস্য আমরা আছি এদের মধ্যে মোটামুটি সদস্য আছে কয়েকজন। তো মিটিংয়ের মাধ্যমেই আমরা এটা নির্ণয় করতে চাইতেছি যে গ্রুপ লিডার কে কে হলে ভালো হয়, এটা পরামর্শ খেয়াল দিলে ভালো হয়। যেহেতু আমাদের 3টা গ্রুপ হচ্ছে, আপাতত 3 গ্রুপ হবে। এই 3 গ্রুপে 3টা লিডার হচ্ছে। আমরা প্রথম গ্রুপের লিডার থেকে শুরু করি। প্রথম গ্রুপের লিডার রুবেল ভাই হলে ভালো হয়, আমার পরামর্শ। এখানে গ্রুপের মধ্যে একটা কথা আছে যে নাসিরে যারা চাকরি করে ওদের মিলে এক সাইড করে গ্রুপ দিতে হবে, এটা দেওয়ার জন্য আমি পরামর্শ দিতেছি। আবার এই সাইডে যারা থাকে এদের 10 জনের একটা গ্রুপ দেওয়ার কথা। এখন কথা হইলো যে আমি যে একটা পরামর্শ দিতে চেয়েছিলাম সেটার উপরেই আসলে পরামর্শ দিতে পারবো, পরামর্শ দেওয়া যাবে, যেহেতু আমার পদ দেওয়া হয়েছে পরামর্শ। যেমন সাপোজ মনে করেন এই সংগঠনের আয় হইব, সদস্যটাও খাইতে পারবো। যেমন সাপোজ একটা মনে করেন আমরা একটা খাসি কিনলাম 15,000 টাকা দেয়া, আমাদের সদস্য সংখ্যা 34 জন, আমরা খাসিটা জবাই করে 34টা ভাগ দিব, দিয়া প্রতি ভাগ হলো 500 টাকা, তাহলে টাকা আসবে কত? 17,000। 34-এর অর্ধেক 17,000, কিনলাম কত? 15,000। খাইলো কেটা? 34 জন সদস্য। লাভ হইলো কার? সংগঠনের। কত? 2,000। আমরা খাসির গোশ খাইলাম সবাই মিলে, কথার আর কি একটা সাপোজ, ঠিক আছে? 34 জনে সবাই 500 টাকার ভাগ নিয়ে খাইলাম, টাকা আমরা খাসির পোড়া গোশটা একত্রিত করে ভাগ করে খাইলাম, হ্যাঁ, দাম 17,000 আসলো, আমরা কিনলাম 15,000। এই একটা মানে এইরকম আর কি। এখন কথা হইলো আমাদের ক্যাশ কম, ছোট, এই জন্য খাসির কথা বললাম, গরুর মধ্যে গেলাম না, ঠিক আছে? এইরকম আছে, চাউল কন, তেল কন, এইরকম পরামর্শ দেওয়া যাবে। তবে সবচেয়ে বড় পরামর্শ হলো ব্যবসা করতে গেলে বর্তমানে টাকা লাগে, ঠিক আছে?
এখন 30 জন সদস্য, এখন আমাদের হয়তো প্রত্যেক মাসে 500 টাকা বোধহয় মনে হয় সঞ্চয়, 500 টাকা। আমি এই সঞ্চয়কে বাড়িয়ে 1000 করার জন্য প্রস্তাব রাখতেছি, কারণ প্রতি মাসে যখন আমাদের 30,000 হবে, 2 মাসে আমাদের 60,000 টাকা হবে, তখন কিন্তু আমরা একটা ব্যবসায়ী যাবো। এখন আমরা ব্যবসার ইগুলা দেখাইলাম, পদগুলা দেখাইলাম, চাউল কিনবা জম দেখি টাকা নাই, সংগঠনের টাকা নাই, তাহলে এই 5 বস্তা 10 বস্তা চাউল কিনলে তো আর কমিশন পাওয়া যাব না, আর কমিশন না পাইলে তো সোয়াকপাড়া রেটে দেওয়া যাব না, আর রেটে না দিলে সদস্য হয়তো নিব বয়ে গো কি যে সোয়াকপাড়ার দাম কম, তুমি কে সংগঠন করছো হেন থেকে দাম বেশি দিয়ে নিয়ে আসছো, তোমার আনার দরকার নাই, এমনও আছে কেউ। এই জন্য এই সংগঠনের ক্যাশ বাড়াতে হলে আমাদের সঞ্চয়ও বাড়াইতে হবে। আসলে 500 জায়গায় 1000 টাকা এটা অতিরিক্ত না, এটা আমার মনে হয় প্রত্যেকের দেওয়ার সামর্থ্য আছে, ঠিক আছে। এই আমাদের সভাপতি সাহেবের কাছে এটা প্রস্তাব রাখলাম, উনি যেন প্রত্যেক সদস্যর এই 500 থেকে 1000 বৃদ্ধি করে, ঠিক আছে, তাহলে আমরা ছাগলের পরিবর্তে গরু কিনতে পারবো, তখন 2000 না 5000 লাভ হবো, ঠিক আছে। এই বলে আমি শেষ করলাম। আরো পরামর্শ আছে, এইভাবে টাকা হইলে পরামর্শ বাড়বে, এই ঠিক আছে। টাকা যার আছে বুদ্ধি তার আছে, টাকা নাই বুদ্ধি নাই, ঠিক আছে। এই জন্য আমাদের টাকা বাড়াইতে হইব। গরু আমি তো চিনি না কেটা কোন সাইডে থাকে। আচ্ছা প্রথম গ্রুপের লিডার কাকে বানানো যায়? ভাই যেটা বললে এটা করলে ভালো হয়, যে যখন যে আন্ডারের মানুষ সে আন্ডারে তাকে দায়িত্ব দেওয়া লাগবে। এখন আমাকে নির্বাচন করতে হবে, নাসিরের ভিতরে একজন দায়িত্ব, ও নাসিরের ভিতরে সব কিছু কালেকশন করলো, খোঁজ খবর নিল, তাকে নিয়ে একটা ব্যবসা করলো, ঠিক আছে। হয়তো যদি যারা থাকলো তাদের নিয়ে একটা ব্যবসা করলো, হ্যাঁ। এইভাবে আমি মনে করি যে নাসির গ্রুপের সাইডের লিডার ইনশাল্লাহ আব্দুল সামাদ ভাই হলে ভালো হয়। এখন গ্রুপের এখন ভাগ অনুযায়ী নাসিরের মধ্যে আবু সাইদ ভাইকে দিলে ভালো হয়। আব্দুল সামাদ ভাই আমাদের অনেক দায়িত্ব পালন করেন, উনি হলো সেক্রেটারি, ওনার অনেক দায়িত্ব আছে, হ্যাঁ। সেক্ষেত্রে উনি হলে তো ভালোই হয়, তারপরও যেহেতু আরও লোকজন আছে, তাকে যেমন তুতা ভাইকে দেওয়া যেতে পারে। আমারও একই মত যে আব্দুল সামাদ ভাই অনেক দায়িত্ব পালন করে, তার সেই সুবাদে একজনকে এনা করে আরো আছে, যেমন রুবেল ভাইকে দেওয়া যেতে পারে। রুবেল ভাই আলহামদুলিল্লাহ, সকলের পরামর্শ অত্যন্ত সুন্দর। এখন কথা হলো, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন অকালিলু মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার বান্দা দুনিয়ায় খুব কম। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদাল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা। ইসলাম যখন শুরু হয়েছে তখন টিম করে এই গরিব নিঃস্ব অবস্থায় ইসলাম শুরু হয়েছে, আবার ইসলাম যখন শেষ হয়ে যাবে তখন আগের মতো হয়ে যাবে, একদম অসহায় হয়ে যাবে, ইসলাম গরিব হয়ে যাবে, ইসলামের কোনো দাম থাকবে না, মান থাকবে না, মর্যাদা ইজ্জত কিছুই থাকবে না। এই একটি আয়াত একটা হাদিস পড়ে আমি আসলে বুঝাতে চাইতেছি, আজকে আমাদের সদস্য কম, শুধু আজকে না, এ যাবৎ 8 মিটিংয়ে এরকম হয়। সদস্য কম হওয়ার পিছনে কিছু কারণ আছে, সেটা হলো সবাই কর্মজীবী, ব্যস্ত আছে। এ যাবৎ আমার মনে পড়ে আমরা এই 8টা মিটিংয়ে সর্বোচ্চ সদস্য যেদিন পাইছিলাম সেই দিন মনে হয় 16 জন, এটা আমার মনে পড়ে। হ্যাঁ, এবার বেশি কম। আমরা যে টার্গেট করে মিটিংটা দিছিলাম, এই সেই ছুটিটা না থাকায় আমাদের এই টার্গেটটা মিক্স হয়েছে। এখন সদস্য কম হোক, এতে সমস্যা নাই। আমরা যে একটা মিটিং এবং মিটিং এটা পরামর্শ ইসলামে মাসওয়ারা, এই মাসওয়ারা সুন্নাত হিসাবে আমরা এই জিনিসটা করতেছি, আমরা সুন্নত পালন করতেছি, একটা আমল করতেছি। এই তবে আরেকটা কথা আছে, স্বাভাবিকভাবেই এই পদ্মা সেতু যারা করছে, যমুনা সেতু যারা করছে, একটা ইঞ্জিনিয়ার
30 বছর লেখাপড়া করার পরে দেশে লেখাপড়া শেষ করে বিদেশে লেখাপড়া শেষ করে বিদেশে লেখাপড়া শেষ করে অনেক বিল্ডিং অফিস আদালত বানানোর পরে ওনার যখন দাড়ি চুল সব পেকে গেছে, বুড়া বুড়া হয়ে গেছে, এখন বয়স তার 55-60 এরকম বয়সে সে এই পদ্মা সেতুটা ধরছে। ওনার থিওরি অনুযায়ী, ওনার যোগ্যতা অনুযায়ী পদ্মা সেতু কিন্তু হয়েছে। কিন্তু এখানে চিন্তা করার বিষয় হলো ওই ইঞ্জিনিয়ারের নাম কিন্তু কেউ জানে না। আমরা কি ইঞ্জিনিয়ারের নাম জানি? এরপরে হাজার হাজার কর্মচারী সেখানে কাজ করছে, এদের নাম নাই। আমার মতো মানুষেরও টাকা ওখানে আছে, কিন্তু আমার কোনো নাম নেই। নাম কার? শেখ হাসিনা। পদ্মা সেতু কে করছে? হাসিনা সরকার করছে, আওয়ামী লীগ সরকার করছে। আওয়ামী লীগ সরকার, হাসিনা কোনোদিন এক বেলচা মশলা দেয় নাই, তারপরে কোনোদিন একটা বটু টাইট দেয় নাই, কোনোদিন টোল তোলে নাই, কিছুই করে নাই। কিন্তু ব্রিজ হয়েছে হাসিনা সরকার করছে, আওয়ামী লীগ সরকার করছে। আমি মূলত বুঝাতে চাইলাম, কাজ যারা করে এরা কাজ করে না, মূলত কাজ যে করায় উনি হলো কাজ করে, নাম তারই হয়। তো এখানে আমরা যারা মূল ব্যক্তিবর্গ যারা অনুপস্থিত আছে, তারা যত কাজই করুক নাম এই কজনেরই হবে, নাম এই গ্রুপেরই হবে। সুতরাং মূল আছি এখানে, আমরা যারা আছি মূল, আমরা কাজ চালিয়ে যাব। আমাদের সদস্য প্রবাসী আছে, সে তো আসতে পারবে না। আমাদের সদস্য সিরাজগঞ্জ আছে, মমিনশাহী আছে, কুষ্টিয়া আছে, যারা দূরে তারা আসতে পারবে না। সুতরাং কাজ বন্ধ রাখা যাবে না। মানুষ কম হোক বেশি হোক, কাজ চালিয়ে যেতে হবে, কাজ চালিয়ে যেতে হবে, কাজ আমাদের চলবে ইনশাল্লাহ। আর আমাদের পরামর্শদাতা উনি একটা কথা বলছেন যে গরু, তারপরে ছাগল, এরপরে চাউল, সব কিছু মিলা, এগুলো অবশ্য আমাদের মাথায় আছে এবং পরামর্শ আগেও হয়েছে, কিন্তু আমরা চাউল ডাউল এগুলো কিনতে পারি নাই। আমাদের সংগঠনের যে টাকা, সবগুলো টাকায় ব্যবসায় ছিল এ যাবৎ পর্যন্ত। কিছু টাকা ছিল আমের ব্যবসায়, সেখান থেকে মাত্র 20,000 টাকা গত এই 29 দিন আগে, মানে 1 মাস আগে আসছে ওখান থেকে। আর আমাদের এই সংগঠনের মোটা অঙ্কের টাকা, সিংহভাগ টাকা কাঠের ফার্নিচারে দেওয়া আছে, ওই টাকাটা এখনো আসে নাই, ওই মালিকও আসে নাই। মালিক আসবে এখানে, এসারে নামাজ পড়বে, এসারের পরে আমাদের সাথে কথা বলবে, ওই মালিক আসবে, উনি রওনা দিয়েছে সম্ভবত। তো সেই হিসেবে এই টাকাগুলো আমাদের হাতে আসার সাথে সাথে আমরা ব্যবসা শুরু করব। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন এগুলো আমরা চাউল, টিস্যু, তেল এই জাতীয় পণ্য আমরা অবশ্যই আনবো, এবং সদস্য যারা আপনারা আছেন দয়া করে এই পণ্যগুলো এখান থেকে নেবেন, অন্য জায়গা থেকে নেবেন না। এবং যেই পণ্যই আপনি কেনেন, অন্য জায়গায় কেনার আগে আপনি একটু খবর নেবেন যে আমাদের এখানে পণ্যটা আছে না নাই। যদি থাকে তাহলে অন্য জায়গা থেকে না নিয়ে এখান থেকে নিলে ভালো হয়, আর যদি না থাকে অন্য জায়গা থেকে তো নিতেই হবে, সেটা তো ভিন্ন কথা। এজন্য ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আর গ্রুপ লিডারের বিষয় হলো, যেহেতু এখন সদস্য কম, লোক লাগবে 3 জন। তো আপাতত প্রথম গ্রুপের লিডার রুবেল ভাইকে নিযুক্ত করা হলো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। তারপরে আরও বাকি যে 2 গ্রুপ তো পরিপূর্ণ হয় না, ওই শেষে গ্রুপে কিছু মানুষ আছে, এদের নাম তিনটা করে। আমার নাম আছে 2টা, ভাইয়ের নাম আছে 3টা, আমাদের এই সহ সভাপতি সাহেবের নাম আছে 3টা। এখন এই হিসাবে মানুষ 33 জন, কিন্তু মূল জনসংখ্যা হিসেবে 33 জন এখনো হয় নাই। তো বাকি 3 নম্বর গ্রুপের লিডার এখনই প্রয়োজন নাই। 2 নম্বর গ্রুপের লিডার আমরা একটু চিন্তা ভাবনা করে কাকে দিলে ভালো হয়, এটা ইনশাল্লাহ যাকে লিডার বানাবো আমরা তাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং প্রায় শেষের দিকে। তো আমাদের অতিথি মেহমান আসছে আমাদের মাঝে, 3 জন আমাদের আমন্ত্রিত অতিথি মেহমান আছে। তারা যদি কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে, তাহলে আমরা একটু কিছু পরামর্শ পাইতাম ইনশাল্লাহ। প্রথমে তো যাই হোক, ভাইয়ের দিকে
আসসালামু আলাইকুম। আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট আজকের আয়োজনের সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ, সবই শুনলাম ব্যবসা এবং স্ব দায়িত্ব। আসলে এটা নিয়ে প্রশ্ন লাগে, প্রশ্ন হলো এটা মানে এটা টার্গেট কি, আপনাদের মূল স্তম্ভটা বা খুঁটিটা কি, এই সম্বন্ধে প্রশ্ন করলাম, আপনি উত্তর দেন। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব অতিথি সাহেব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি। তো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ফরমের সাথে অবশ্যই আছে। আমরা ফরম করছি, তো ফরমের সাথে লক্ষ্য উদ্দেশ্য আছে। তারপরে আমি সংক্ষিপ্ত আকারে মুখেই দুই একটা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত মানুষ পাঠাইছেন, মানুষগুলো পাঠানোর একটা উদ্দেশ্য আছে। সাপোজ আপনারা ছোটবেলায় বা আমরা ছোটবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে বলতো যে এই 20 টাকা নিয়ে দোকানে যাও। এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি যে এই 50 টাকা নিয়ে দোকানে যাও। এই 50 টাকা বা 100 টাকা হাতে দিয়ে দোকানে যাও, এটা বলার উদ্দেশ্য হলো দোকান থেকে কিছু আনতে হবে, কোনো একটা জিনিস আনার জন্যই আমরা দোকানে পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে প্রথমে সৃষ্টি করে দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে রেখে দিয়েছিলেন। সেখান থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন যে তোমরা সৃষ্টিগতভাবে জান্নাতে থাকো। এটা তো আসলে বিচার না, বিচার হলো জান্নাতে আসার মতো কর্মকাণ্ড করে, কিছু কাজ করে, জান্নাতের কাজ করে জান্নাতে ঢোকো। এই জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন যে দুনিয়ায় যাও। তোমরা তো এখন সৃষ্টিগতভাবে আমরা আদম সন্তান, বাবা জান্নাতে ছিল সেই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। তো এখন ওইখানে তো জান্নাতে ছিলাম কোনো বিনিময় ছাড়া। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন যে তোমরা দুনিয়ায় যাইয়া একটা বিনিময় দিবা, সেই বিনিময়ের মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কাছ থেকে দুটি জিনিস চাইছি, তোমরা যদি ওই দুটি জিনিস আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে দুটি জিনিসের বিনিময়ে জান্নাত দেব। আমরা বলি সুবহানাল্লাহ। দুটি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে জান, 2 নম্বর জিনিস হচ্ছে মাল। দেখেন, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমাদের অন্তরে কোরআনের প্রতি, ইসলামের প্রতি, নবীর প্রতি এই পরিমাণ ভালোবাসা, অগাধ ভালোবাসা আছে। আমি সেদিন আমাদের জনাব পরামর্শদাতা সাহেবকে বলছিলাম যে দেখেন, আমার নবীর বাড়ি কি বাংলাদেশে? কয় না। উনি কি মির্জাপুরের মানুষ? কয় না। উনি কি বাংলা ভাষায় কথা বলে? না। নবী বাংলা ভাষায় কথা বলে না, বাংলাদেশে বাড়ি না, আমাদের রক্তের কোনো আত্মীয় লাগে, দাদা নানা এ জাতীয় কোনো কিছু লাগে না। অথচ নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মনে হয় যে ওর বিরুদ্ধে আন্দোলন করার জন্যে, ওকে মারার জন্যে আমার জীবনের সমস্ত রক্ত ঢেলে দিই এবং বুকের মানে কলিজা পর্যন্ত দিয়া হলেও মানে ওর বিরুদ্ধে লাগতে চাই, এবং আমরা নবীকে এই পরিমাণ ভালোবাসি। তো এখন নবীকে ভালোবাসার পিছনে কারণ হলো জান্নাত, টার্গেট একটাই, জান্নাত। তো এখন আমরা জান দিতে, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জান দিতে প্রস্তুত আছি। 2 নম্বর বিষয় আল্লাহ পাক চাইছেন মাল। মাল দিলে আল্লাহ জান্নাত দিবে। এখন আমরা যারা গরিব মানুষ, আমাদের তো মাল নাই, দিমু কি? এখন আমরা যেন সঠিকভাবে বছরে জাকাত দিতে পারি, সঠিকভাবে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি, এবং আমরা সদস্য যারা হব প্রত্যেকেই যেন কোনো একটা কর্মস্থল খুঁজে পাই, আমাদের প্রত্যেকের যেন কর্ম থাকে। এবং আমি সেদিন এক জায়গায় একটা দোয়ার অনুষ্ঠানে হঠাৎ করে মনে পড়লো যে যে ব্যক্তি শুধু পান বিক্রি করে তার দিনে 300 টাকা ইনকাম, আর যারা বড় বড় চাকরি করে, যার মাসে 3 লাখ টাকা বেতন, যে 3 লাখ টাকা বেতন পায় সে কিন্তু একজনের গোলাম। আর যে মাসে 9,000 টাকা ব্যবসা করে, 9,000 টাকা, সে 9,000 টাকা ব্যবসা করলেও একজন মালিক, শুধু পান বিক্রি করে তাও মালিক। আমাদের মূল টার্গেট ছিল যে আমরা এই সদস্য যারা হব প্রত্যেকেই ছোটোখাটো মালিক হব, মালিক।
এই সংগঠনের মাধ্যমে যেমন নাসির গ্রুপ যদি 313 জনে মিলা করতো তাহলে 313 জনেই মালিক থাকতো। তা আমাদের ব্যবসার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত, মূল লক্ষ্য উদ্দেশ্য আখেরাত। সেই আখেরাত কামাইয়ের জন্য যে জান লাগবে সেজন্য আমরা প্রস্তুত, যে মাল লাগবে ওই মাল আমরা প্রস্তুত করতেছি। আখেরাত কামাইয়ের জন্য যে মাল লাগবে সেই মালের লক্ষ্যে আমরা এই সংগঠন চালু করছি, এটা আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে, এবং আরেকটা কথা মনে পড়ছে, আমরা শীতের সময় শীত বস্ত্র দেব নিয়ত করছি। এই বন্যার সময় মানুষকে ত্রাণ দেব, যারা বন্যায় বাড়ি ডুবে গেছে, ভেসে গেছে, ভেঙে গেছে, তাদেরকে কিছু ত্রাণ দেব। আমাদের দেশে বহু বিধবা আছে, এদেরকে আমরা কিছু কিনে দেব। অনেক মাদ্রাসা আছে ফ্যান নাই, লাইট নাই। আমার কাছে মির্জাপুর এক মাদ্রাসা থেকে খবর আসছে, মেশকাত জামাতে এই 11 জন ছাত্রী, সেখানে 6 সেট কিতাব আছে আর বাকি কিতাব নাই। তা আমরা সেখানে এই জাতীয় মাদ্রাসায় কিছু কিতাব কিনে দেব। এরপরে আমাদের সদস্যদের মধ্যে ছেলে পড়াইতে পারতেছে না, আমরা তাকে সার্বিক সহযোগিতা করব সংগঠন থেকে। বড় অসুস্থ, দেশে চিকিৎসা করতেছে, বিদেশে চিকিৎসা করতেছে, বহু টাকার প্রয়োজন, আমরা হেল্প করব। এভাবে সুদমুক্ত কিছু ঋণ আমরা এ যাবৎ দিয়ে আসছি এই সংগঠন থেকে, সুদমুক্ত ঋণ। আপনি একটা মোটরসাইকেল খুব প্রয়োজন, কিনবেন, টাকা অল্প আছে আর নাই, আমরা এখান থেকে হয়তো আপনাকে অর্ধেক টাকা দিয়ে গাড়ি কিনে দেব, আপনি 6 মাসে বা একটা মেয়াদ থাকবে, এই মেয়াদের ভিতরে সুদমুক্ত মূল টাকা সংগঠনে ফিরে দিবেন। এই জাতীয় ফ্রিজ কিনবেন বা একটা কিছু বড় কাজ করবেন, টাকা পয়সার প্রয়োজন, আমরা এখান থেকে কিছু সহযোগিতা করব। এইগুলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো সব লক্ষ্য উদ্দেশ্যের একটাই সর্বশেষ কথা, সেটা হলো আমরা আখেরাতকে টার্গেট করছি, মালের বিনিময়ে আখেরাত। আল্লাহ পাক আমাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে সাকসেস হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জি বলেন। বিশাল হয়ে গেল আসলে, মানে অনেকেই কেন বলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। জি জি, দিন এরকম অনেক দেখছি সংগঠন হয়, সংগঠনগুলোর মূল কেন্দ্র যখন বড় হয়ে যায় তখন, এখন ছোট আছে, আমরা অনেকেই কিন্তু এটার মধ্যে জড়াই যাই, যখন বেশি হয়ে যায় এখন অনেক এরকম দেখছি ভেঙে যায়। এই খুঁটি শক্ত খুঁটির জন্য আপনাদের কি রাখে? এখন ওই যে এই প্রশ্নটা আমার বড় ভাই, হ্যাঁ বড় ভাই এই প্রশ্নটা করছিলেন আসরের নামাজের পরে আমার সাথে এই ব্যাপারে কথা বলছে। আমি আমার বড় ভাইকে বোঝাতে চেয়েছিলাম যে বাংলাদেশে সাপোজ এখন বর্তমানে একটা আনুমানিক হিসাব ধরলাম 10 থেকে 20,000 সংগঠন আছে, ছোট খাটো পরিচিত অপরিচিত 20,000 সংগঠন আছে, একটা আনুমানিক হিসাব ধরলাম। এই 20,000 সংগঠন, কিছু সংগঠনের বয়স 5 মাস, কিছু সংগঠনের বছর 5 বছর, কিছু সংগঠনের বয়স কিন্তু 50 বছর, কিছু সংগঠনের বয়স আরো বেশি। সংগঠন যদি বলতে যান, আমি লীগ, এটা ছিল মুসলিম লীগ, এই মুসলিম লীগ একটা সংগঠন, আমি লীগ একটা সংগঠন, বিএনপি একটা সংগঠন, জামাত ইসলাম সংগঠন, ইসলামী আন্দোলন সংগঠন, এরপরে খেলাফতে মজলিস এটা সংগঠন, এরপরে আপনার চরমনাই ইসলামী আন্দোলন সংগঠন, এগুলো সব সংগঠন। তো এখন এই 20,000 সংগঠন দুনিয়ায় টিকে রয়েছে। এখন কি বিষয়টা এমন যে সংগঠন হয়েছিলই 20,000, টিকেও আছে 20,000 এরকম? সংগঠন সর্বনিম্ন 20 লাখ ধরতে হবে। সংগঠন হয়েছিল 20 লাখ, সব চলে গেছে, মাত্র 20,000 টিকে আছে। এরকমভাবে আমাদের যে সংগঠন, এটা যে টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই, এবং এই সংগঠন যে ভেঙে যাবে এরও কোনো নিশ্চয়তা নেই। ভেঙেও যেতে পারে, টিকেও থাকতে পারে। তবে আমরা এই সংগঠন এ যাবৎ পর্যন্ত শুরু থেকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন আমরা শুরু করি তাহাজ্জুদের নামাজ পড়ে এবং রোজার মাস উপলক্ষে
তারপরে কিছু আমল করে এই কাজটা আমরা শুরু করি। এখন পর্যন্ত আমরা সংগঠন যখন শুরু করি কোরআনের তেলাওয়াত ছাড়া আমরা শুরু করি না এখন পর্যন্ত। এরপরে আমাদের সংগঠনের এই কাগজের মধ্যে এক জায়গায় লেখা আছে সদস্য হতে হলে সর্বনিম্ন 5 ওয়াক্ত নামাজি হতে হবে, এটা হলো লেখা আছে। তো সব কিছু মিলে আমরা এই ভালো দিকগুলো দেখে এরপরে আরও কিছু আমরা ভালো দিক পাইছি, আপনি এগুলো হয়তো জানেন না। এই সংগঠনের উছিলা করে এক ভাই কুরবানির সময় একটা গরু দিছিলেন, এই সংগঠনে কিনে দিছিলেন, মানে সদস্যদের উদ্দেশ্যে একটা গরু দিছিলেন কুরবানির সময়, উনি একা দিছে। ওইটা আল্লাহর মধ্যে আমি আব্দুল সামাদ ভাই আরও 3 জন মানুষ সাথে নিয়ে গরু জবাই করে যারা পুরাতন সদস্য সবাইকে আমরা গোস্ত বন্টন করে দিয়ে দিয়েছি। এখানে যারা আছে সবাই প্রায় গোস্ত পাইছে, সদস্যরা। আপনি পাইছেন না? আপনি পাইছেন? হ্যাঁ, এখানে যারা আছে সবাই পাইছে, সদস্য যারা আছে। মিজান ভাই তখনও ভর্তি হয় নাই, সেই হিসেবে উনি পায় নাই, তারপরে ভর্তি হয়েছে। এবারে আল্লাহর রহমতে আমরা এই যাবৎ ব্যবসা বাণিজ্য যা করছি, অন্যান্য ব্যবসায় প্রচুর লাভ হয়, আবার প্রচুর লসও যায়। আমাদের এ যাবৎ 6 মাসে কোনো লস যায় নাই, এবং সংগঠনে এই টাকাগুলো এ যাবৎ কেউ মেরে দিতে পারে নাই। ওই যে একটু আগে বললাম যে আমরা কিছু ঋণ পিন দিব, বলছি না? এই ঋণ পিনের মধ্যে আমাদের একটা গোপন নিয়ম আছে। সেই নিয়মটা হলো, যেমন আমার টাকা জমছে 5,000, আমি সংগঠনে যে টাকা চাইলাম যে আমাকে ভাই 2 মাসের জন্য বা 5 মাসের জন্য ঋণ দেন, ঋণ কি পরিমাণ দিব? ওই 5,000-এর কমে ঋণ দিব, আমরা 5,000-এর বেশি দিব না। সাপোজ 3,000 টাকা ঋণ দিলাম বা 4,000 টাকা ঋণ দিলাম, উনি যদি কোনোভাবে আমাদেরকে ঠকানোর জন্য চেষ্টা করে চলে যদি যায়, ওনার নামে তোমাদের এখানে 5,000 টাকা জমাই আছে, সেখান থেকে আমরা এটা ক্লোজ করে মূল টাকা ঠিক রাখবো। এভাবে আমরা আগানোর চেষ্টা করতেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। এবং টিকে রাখার জন্য আমাদের সকলেরই দায়িত্ব দোয়া করতে হবে। তো আল্লাহ পাক যেন আমাদের সংগঠন, যেগুলো সংগঠন টিকে আছে, আল্লাহ পাক আমাদের সংগঠন যেন ওই সংগঠনের মতো কবুল করে কিয়ামত পর্যন্ত টিকে রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর কোনো প্রশ্ন? ভাই কিছু বলবেন? না, ওটা লাগবে না, এমনি। এই শব্দের আরবি শব্দ, এটা তো আরবি শব্দ, এর বাংলা কি এটা উত্তর দেবেন। আর আপনি একটা ব্যবসা করছেন, এই ব্যবসা সম্পর্কে আমি কিছু বলবো। ব্যবসাটা হচ্ছে কাঠের ব্যবসা। আপনি বলবো দীর্ঘদিন কাঠের ব্যবসা, ঠিক আছে? জি, আমার আব্বু মারা গেছে, কাঠের ব্যবসা করতো দীর্ঘদিন। আমার ছোট জীবন থেকে কাঠের সাথে জড়িত ছিলাম, ঠিক আছে? আমি তখন ছাত্র ছিলাম, পড়াশোনা স্ত্রীর সাথে আমি নিজে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা থেকে আপনাকে এই কথা বলছি। আপনি যে সদস্য হয়ে বা না হয় সেটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাধা। এখন হচ্ছে এই ব্যবসাটা করার আমি পক্ষপাত না, কাঠের ব্যবসা। বুঝতে পারছেন? কিসের জন্য ব্যবসাটা করার আমি পক্ষপাত না? এই ব্যবসাটা হচ্ছে শৌখিন ব্যবসা। বুঝতে পেরেছেন? আপনি ধরুন 3 লক্ষ টাকা কাঠ কিনেছেন, 3 লক্ষ টাকা সুন্দর সুন্দর মাল তৈরি করে রাখছেন। আমার ধরেন প্রয়োজন, আমার ওয়াইফ বলছে যে একটা খাট কিনতে হবে, ঠিক আছে? ওয়াইফের সুন্দর করে বোঝায় না যে এই মাসে নয়, আগামী মাসে যে কোনো কাজে আমি ব্যাঘাত হয়ে যাবে। ওনার বললাম যে এই মাসে না পরের মাসে ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখেন আপনার ব্যবসা কিন্তু রানিং চলছে, কিন্তু মাল বেচা হচ্ছে না। আপনার ক্যাশ কিন্তু খাচ্ছে 3 লক্ষ টাকা। আচ্ছা, আপনি ইচ্ছা করলে মনে করছেন যে 3 লক্ষ টাকা মাল আছে, আমি সবটা 2 লক্ষ টাকা নিয়ে দিব ওখান থেকে, সংগ্রহ করবো, পারবেন না। আর এই এরকম 5 লক্ষ টাকা চাউল কিনা লাগবে, কিনা থাকবে, আপনি কোনো এই রাতের অন্ধকারে চাউল বেচতে পারবেন। পার্টি খবর দেবেন, চাউল নিয়ে যাবেন, একা ক্যাশ থাকবে নিয়ে যাবেন। অবশ্যই, মাশাআল্লাহ, সুন্দর কথা। হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার আব্বা, আমরা তখন আল্লাহ আমাদের এই যোগ্যতা দিবি, এই ব্যবসা করবো না, জায়গা। আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শ অত্যন্ত খুব ভালো লাগলো, চমৎকার লাগলো। না, আমি এখানে কিছু কিছু কথা অবশ্য বলবো, আমাদের সেক্রেটারি সাহেব অবশ্য বলবেন সব কথাই। আল হিকমা শব্দের অর্থ হচ্ছে 2টি অর্থ। আল হিকমা 1 নম্বর অর্থ হলো কৌশল, আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ।
কোরআনুল কারীমে আল্লাহ পাক হিকমতের কথা বলছেন। হিকমতের দ্বিতীয় অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান এটা হলো কৌশল, এটা হলো জ্ঞান। জ্ঞান কাকে বলা হয়, কৌশল কাকে বলা হয়? জ্ঞান হচ্ছে ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত ওহী, এটার নাম হচ্ছে জ্ঞান। আর কৌশল বলা হয় যে জায়গায় যখন যে কথা যে কাজ করা দরকার ওই জায়গায় এই কথা এই কাজ করার নাম হচ্ছে হিকমত। বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়েই শেষ দেই। আমাদের বাংলাদেশে একসময় বড় একজন আলেম ছিলেন, ওনার নাম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। উনি এক হোটেলে খেতে বসছেন। উনি যে টেবিলে বসছেন পাশাপাশি আর একজন লোক খুব শিক্ষিত, উনি একজন অফিসার, সেও খেতে বসছেন। ওই হুজুরে খাইতে খাইতে প্লেটটা পরিষ্কার করে তো খাইছেই হাড্ডির সাথে যে একটু মশলা থাকে, মরিচের গুঁড়া, এগুলো চেটে চেটে খাইতেছে। তো এখন ওই অফিসারের এগুলো ভালো লাগতেছে না। তো অফিসার একটু ক্রিটিসাইজ করে বলছে যে হুজুর, আপনাদের এলাকায় কুকুর বিড়াল নাই? হুজুর বলছে হ্যাঁ আছে তো। তৃতীয় প্রশ্ন করছে কুকুর বিড়ালে কি খায়, আপনাদের এলাকার কুকুর বিড়ালে কি খায়? হুজুর খুব সংক্ষিপ্ত আকারে ওই ভদ্রলোক খাবার শেষে চা খাইতেছে। ভদ্রলোক খাবার শেষে চা খাইতেছে, হুজুর খুব সংক্ষিপ্ত আকারে বলছে আমাদের অঞ্চলের কুকুর বিড়ালগুলো চা বিস্কুট খায়। কথাটা বুঝতে পারছি? বোঝেন নাই মনে হয়। আমাদের দেশের কুকুর বিড়ালগুলো চা বিস্কুট খায়। এর অর্থ হলো উনি নবীজির সুন্নতকে তিরস্কার করছে, আর হুজুর ওই লোকটারে তিরস্কার করছে যে বেটা তুই কি এর কি, আমার নবীর সুন্নত আদায় করতেছি, তুই এখানে ঠাট্টা করতে আইছস, দেখ তুই কি করস। কথাটা বুঝতে পারছি? এটার নাম হচ্ছে হিকমত। আচ্ছা, এখান থেকে আল হিকমা ফাউন্ডেশন। দ্বিতীয় আপনার যে প্রশ্ন, কাঠের ব্যবসা। কাঠের ব্যবসাটা মূলত আমরা ওই সময় যখন আমাদের কাছে টাকাটা ছিল, আমরা কি ব্যবসা করব ভালো কোনো সিদ্ধান্তে যেতে পারছিলাম না এবং পর্যাপ্ত টাকা ছিল না। আর যে কাঠের ব্যবসা করে মালিক উনি আমাদের সদস্য এবং মুফতি সাহেব মানুষ। ওই হিসাবে তার সাথে আমরা তাকে 1,80,000 টাকার গাছ কিনে দিছি। এখানে আমার ব্যক্তিগত আছে, হ্যাঁ ভাইয়ের আছে, আর হিকমতের কিছু আছে, এই গ্রুপের আছে আর কি। তো এখন সব কিছু মিলে আমরা যে তাকে কাঠ কিনে দিছি এটা 3 মাসের মেয়াদে কিনে দিছি, টাইম দিয়ে দিছি 3 মাস। 3 মাসের মধ্যে যা বিক্রি হবে এটার লভ্যাংশ দিবেন, আর যা বিক্রি না হবে ওইটা আপনি বাজার দর কিনে নিয়ে আপনি টাকা দিবেন। আমার কথাটা বুঝতে পারছি? যেমন মনে করেন 1,80,000 টাকার গাছ আমরা কিনে দিছি, এখন উনি কাস্টমারদের কাছে বিক্রি করলে এইটা সর্বোচ্চ 2 লাখ টাকায় যাবে। এখন উনি 1,80,000 টাকার গাছ দিয়ে ফার্নিচার বানাইয়া 1,90,000 টাকা বিক্রি করছে। আর কিছু কাঠ রয়ে গেছে। এখন ওই কাঠগুলো সে ব্যাপারী হিসাবে, উনি মালিক ব্যাপারী হিসেবে কিনে নিয়ে উনি আমাদেরকে মাস শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিবে। এইভাবে কাঠের ব্যবসাটা করতেছি। তো এখন তারপরেও কাঠের ব্যবসা আমরা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনি বলার আগেও না, আপনি বলার আগেও আমরা এটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা এই যে চাউলের ব্যবসাটাই মাথায় আনছি, এটা করব ইনশাআল্লাহ। ভাই কিছু বলেন আমাদের। সামনে তো নামাজের সময় যাচ্ছে, হ্যাঁ? না আসলে নামাজ তো এখানেই পড়ে যেতে হবে, সময় তো আজান হয়ে গেছে ঠিক না? কথা আসলে এখানে আলোচনা তো এখানে আমাদের ওই যে সাগর ভাই, আসল ভাই বা আমাদের ভাই, ওনারা যে আলোচনা করছে আমাদের হুজুর উনি যে কথা বলছেন, আসলে প্রশ্ন কিন্তু থাকলে অনেক করা যায়, ঠিক আছে? প্রশ্ন আছে তো আলোচনার সময় কম। এখানে আমার নামটা খুব ভালো লাগছে, আল হিকমা ফাউন্ডেশন। তো হুজুর কিন্তু আল হিকমা শব্দের অর্থ বলে দিচ্ছে। ফাউন্ডেশন আমরা বুঝতে পারছি যে ফাউন্ডেশনটা ভিত্তিপ্রস্তর। এই ভিত্তিপ্রস্তরটা যে স্থাপিত হইতেছে ওইটা, এখানে তো ভিত্তিপ্রস্তরটা ইট কাঠ এরকম কোনো কিছু না, এখানে টাকা, ঠিক না? অর্থ। তো অর্থটা থাকবো যে সেটা কি কোনো ব্যক্তির হাতে থাকবো নাকি কোনো ব্যাংকে
থাকবো এরকম, এই একটা প্রশ্ন বুঝছেন। তারপরে একটা বিষয় হলো, এটা তো হালাল ব্যবসা। এখানে দেখলাম শাখা কেরানীগঞ্জ ঢাকা, এটা কি বোঝালো এটা বুঝি না আমি। আর এখানে আমি যেগুলো দেখলাম যে লক্ষ্যটা ভালো লাগছে, উদ্দেশ্য ভালো। আর এখানে সদস্যদের করণীয় বর্জনীয় সেটাও আমার কাছে খুব ভালো লাগছে, এবং এখানে যে নির্দেশনা সেগুলো ভালো লাগছে। আর প্রশ্ন আছে, এগুলো আমার আমি কোনো নোট করি নাই, তার ফলে বলতে পারতেছি না। তবে সর্বোপরি আমার একটাই ভালো লাগছে যে ফাউন্ডেশনটা হয়েছে, আমার মনে হয় যে এটা 313 জন হলো যে বদরি সাহাবিদের নামে হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় হলো, আসল ভাই একটা প্রশ্ন করছিল, সেটা হলো অনেক সংগঠন আছে, এমন একটা সময় আসে সংগঠন টিকে থাকে না। তা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে সংগঠন ভেঙে যাবে, ভাঙ্গার চিন্তাটা আগেও রাখতে হবে। কিন্তু যে সংগঠন টিকবে এই চিন্তাটা আমার মধ্যে নাই। কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা দেখছি যে এরকম অনেক সংগঠন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর চলার পরে আর থাকে না, যে কোনো একটা কারণে মনে ভেঙে যায়। তা আমি মনে করি এটা ভেঙে যাবে এই চিন্তাটা আমি মনে করি আগে রাখতে হবে। সেই ভেঙে যাওয়ার চিন্তাটা রাখলে টিকবে, বুঝছেন। আর যদি আমরা আগে যদি মনে করি যে সংগঠন টিকবে, তাহলে ভেঙে যাবে। এটা আমার একটা অভিজ্ঞতা বলতেছি। তো যাই হোক, একটা বিষয়টা হলো এখানে আর্থিক যে বিষয়টা, এর মধ্যে মূল বিষয় হলো ব্যবসা। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ব্যবসায়ী না। এই যে উনি কিন্তু ব্যবসায়ী, উনি ব্যবসা সম্পর্কে ভালো জানে। ওনার মতন ব্যবসা মনে করেন আমাদের মাথায় ধরতো না, কারণ আমরা করি চাকরি, আমাদের এক একজন এক একটা কাজ। উনি একটা সেকশনে কাজ করে, ওই সেকশন বিষয়ে উনি ভালো জানে। আমি যে বিষয়ে কাজ করি এটা আমার বিষয়ে আমি ভালো জানি, তো উনি যে বিষয়ে জানে এই বিষয়ে কিন্তু আমি জানি না। তো যাই হোক, আল্লাহর মধ্যে এখানে 5 মিশালি লোক আছে আমরা, যে আমি কিন্তু আমাদের আঞ্চলিক কিছু ভাষা বলতেছি, এতে কিন্তু আমরা কিছু মনে করেন না যে। তো এখানে 5 জনের 5 মাথা, 5 জনের 5 বুদ্ধি। আমরা এখানে 10 জন, 10 মায়ের সন্তান, সবার চিন্তাধারা কিন্তু এক না। আর একটা বিষয় হলো সংগঠনের সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা, সংগঠনের সভাপতি, সহসভাপতি বা সাধারণ সম্পাদক, কেশিয়ার যারা থাকবো বা অর্থ সম্পাদক থাকবো, বিশেষ করে আমাদের যারা মানে দায়িত্বের সর্বোচ্চ শ্রেণী থাকবো, ওনাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান আমাদের ধরে রাখতে হবে। বিশেষ কথা হলো আনুগত্য। যে কোনো সংগঠনে আনুগত্য না থাকলে সংগঠন টিকে না। এর মধ্যে হুজুরের একটা কথা ভালো লাগছে, এই সংগঠনের সদস্য হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজি ব্যক্তি ছাড়া এখানে সদস্য হতে পারবে না। এটা আমার কাছে খুব ভালো লাগছে, এই একটা বিষয়। এবং এই সংগঠন থেকে আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যেহেতু সংগঠনের নাম হল আল হিকমা, জ্ঞান। আমাদের এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, যাতে আমরা যে এমন কিছু শিখতে পারি বা আমাদের মধ্যে এমন কিছু শিক্ষা যেন হয় যেটার দ্বারা সকলে উপকৃত হয়, এই হলো বিষয়। তো এখন কথা হলো, আমরা এখানে চাকরি করি, আমাদের বাড়ি অনেক দূরে, সবার বাড়ি ঘর এখানে না। উনি হলো রংপুর, আশকুল ভাই রাজশাহীর দিকে, আমি হলাম কিশোরগঞ্জ জেলা, অনেকে অনেক দূরে দূরে এলাকা, ঠিক না। এখন ধরেন না আমরা চাকরি করি, কোনো সময় আমরা এখান থেকে চলে গেলাম, দূরে চলে গেলাম, কিন্তু আমাদের সংগঠন তার শেষ হয়ে যাবে না, ঠিক না। সংগঠনটা ঠিক থাকবে যাতে, যেহেতু হুজুরের একটা পরিকল্পনা হলো সারা বাংলাদেশ 313 জন সদস্য, শুধু যে মনে করেন আমাদের নাসির ফ্যাক্টরি আর এই এলাকা নেই, কিন্তু এই কমিটি না, নাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সদস্য হতে পারবো। তাই মনে করি আমি যদি চলেও যাই চাকরি ছেড়ে, তাহলে আমি সদস্য আমার টিকে থাকবো, হ্যাঁ ইনশাল্লাহ। আর টাকার যে লেনদেনটা বিষয়টা হলো, ধরেন দূরে যদি কেউ থাকে, বিকাশে টাকা পাঠাবে, এরকম একটা থাকবো, বা কেশিয়ারের একটা থাকবো, ওনার মাধ্যমে টাকাটা পাঠাইবো। আমি আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হলো এখানে কিন্তু ভিডিও করা হইতেছে, ঠিক না। প্রত্যেকটা মিটিং যদি এরকম ভিডিও করা হয়, সংগঠনের সদস্য যদি অনুষ্ঠানে উপস্থিত না থাকে, তারাও যেন একটা গ্রুপ থাকে, এই গ্রুপে যেন তারা এই মিটিংটা কী আলোচনা হইতেছে, যে যে স্থানে থাকে, এখন বর্তমানে টাচ মোবাইল সবাই ব্যবহার করে, সবাই এই অনুষ্ঠান দেখতে পারবো। যদি কোনো কমেন্টে কোনো কথা বলার থাকে, তাই এই গ্রুপে লিখতে পারবো, হ্যাঁ এই গ্রুপে মানে জানতে পারবো, ঠিক না। এই হলো বিষয়। আর যদি টাকা পয়সা ব্যাংকে রাখা হয়, সুদমুক্ত রাখার যে সিস্টেম, সেটা তো আপনি মানে হুজুর জানে, বিশেষ করে আপনারা জানেন ওইটা। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে একটা নামাজি এবং ইসলামিক যে মূল মানসিকতার যে একটা সিস্টেম, যে এই সিস্টেমের যে একটা সংগঠন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এটা সদস্য হতে চাই, আমার ইচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব পাইছি, যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস
যেটা আমাদের প্রয়োজন, যে আমরা এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকি আমাদের জন্য যেমন চাল ডাল তেল, ঠিক আছে, সাবান টিস্যু বা এগুলো কিছু লাগে, এগুলো আমাদের প্রত্যেকের লাগে, হয়তো বা কোনো মাসে বেশি বা কম এরকম লাগে, ঠিক না? বিশেষ করে চাল ডাল এগুলো কিন্তু লাগবেই। তো সেইটা হলো বাজারে যে দ্রব্যমূল্যের দাম আছে সেই বাজার অনুপাতে কিন্তু আমাদের কাছে বিক্রি করতে হবে। বাজারের দামের বাইরে কিন্তু বা অতিরিক্ত লাভ করে বলতে পারেন যে কথা, যে আমাদের সংগঠনের লাভের জন্য আমরা করতেছি, হ্যাঁ ঠিক আছে, সংগঠনের লাভ করো, মানে সংগঠনের লাভ হইব এরকমভাবেই বিক্রি করা হইব, কিন্তু বাজারের দরের মানে রাখতে হবে, বুঝছেন? আমরা একটা বিষয় কোনো সময় চাইছিলাম যে বাজারের চেয়ে সর্বনিম্ন 1-2 টাকা কম নেবে। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পরে চিন্তা ভাবনা করে দেখছি যে বাজারে ঘরেও যদি নেই, লাভ তো সদস্যদেরই থাকতেছে। সুতরাং বাজারের চেয়ে কম না নিয়ে বাজারের দাম, এটা তো 100 মানে বাজারের দামের উপরে কোনো সময় যাবে না। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় আমরা বাজারের চেয়ে 1 টাকা কম নেব। তো আরেকটা বিষয় হলো কি, যে আমাদের রুবেল ভাই যাবো মানে বিষয়টা বলছে, সেটা হলো একটা স্টক রাখার জন্য একটা মানে মনে করেন একটা রুম লাগবে, ঠিক না? বিশেষ করে যেহেতু আমাদের সংগঠনটা এখন এগিয়ে যায় এই জায়গায়, ঠিক না? একটা প্রশ্ন করছিল ওই যে আমার একটা বিষয় মানে সম্ভবত লাবুল ভাই মনে বিষয়টা বলছিল যে আমাদের একটা সময় আসতে পারে হয়তো ভাই ব্যবসাটা বিভিন্ন স্থানে স্পট হতে পারে। ধরেন না, কালিয়াকুর একটা আপনি দোকান নিলেন, ওইখানে স্টকে রাখবেন, ওইখানে একটা ব্যবসা, বা সোহাগপাড়া বাজার বা গুড়াই রাখলেন একটা স্টকে, বা এইখানে বা আপনার মির্জাপুর বাজার এই উপজেলা শহরে হইতে পারে, ঠিক না? এরকম যদি বিভিন্ন স্থানে হয় একটা সময় আসতে পারে, ঠিক না? সেইগুলোর মধ্যে বর্তমানে এখন তো আমাদের মনে হয় এখানে একটা দরকার, ঠিক না? আলোচনা সমষ্টি হচ্ছে। জি ভাই, আপনার কিছু প্রশ্নের উত্তর আব্দুল সামাদ ভাই দিবে। আপনি জানতে চাইছেন যে শাখা কেরানীগঞ্জ এইটা, তারপরে লভ্যাংশ টাকা পয়সাগুলো কেমনে রাখা হবে এইটা, হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত এইটা। আরেকটা কথা যেন কি বললেন, একটা প্রশ্নের উত্তর দিতে চাইলাম, আমার তো মনেই নেই। না ওইটা তো হ্যাঁ আব্দুল সামাদ ভাই বলেন, এটা কি হলো বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম থেকে এ পর্যন্ত যে আলোচনাগুলো হলো গুরুত্বপূর্ণ তথ্য বলতে তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা আমাদের পরামর্শদাতার কাছ থেকে এবং আমাদের বিভিন্ন সদস্যের কাছ থেকে এবং আমাদের অতিথি মেহমানদের কাছ থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ তাআলা যা যায় খায় দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে সে কিছু বিষয় আসছে আস্থা এবং অনাস্থার কথা। আমরা এই বিষয়গুলো আমরা পরিচিত আস্থা অনাস্থার বিষয়ে, এবং এগুলো আমরা অনেকেই এই বিষয়ে সে একটু হেজিটেশনের মধ্যে পড়ি বা বিপদগ্রস্তের মধ্যে পড়ি, যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই টাকাগুলো কীভাবে সংরক্ষিত থাকবে, এই বিষয়ে আমাদের কনফিউজ থাকতেই পারে। তো এক ভাই বলছে ব্যাংকের বিষয়ে, আমাদের টাকা পয়সা তেমন নাই, তাই ব্যাংকে রাখার মতো ওই রকম পুঁজি নাই, সেই জন্য ব্যাংকে আমরা রাখছি না, তবে আমরা ব্যাংকে টাকা রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও বলছেন, আমাদের ভিডিওর মাধ্যমে যে 8টা মিটিং হয়েছে, 8টা মিটিংয়ে ভিডিও আমাদের আছে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে কোনো সময় যে কোনো সদস্য প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারবে, এবং সেখানে কী কী আলোচিত হচ্ছে সমস্ত ভিডিও সেখানে আছে। আর আমাদের কাঠে 50,000 টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আমাদের সভাপতি, যিনার বাসা কেরানীগঞ্জ, তেনার বাসা টাঙ্গাইলে, কিন্তু কেরানীগঞ্জ ওনার একটা শোরুম আছে, কাঠের শোরুম, বিভিন্ন ডিজাইনের কাঠের ব্যবসা করে, কারখানা করে, সেখানে বিশাল বৃহৎ, তার লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার সেখানে মাল রয়েছে, বড় বড় মেশিন রয়েছে। আমরা সেখানে ভ্রমণে গেছিলাম এবং আমরা সেখানে গিয়ে তার সব কিছু দেখে আসছি, দেখে আমরা আস্থা পেয়েছি ইনশাল্লাহ। তো তারপরে আমাদের এই সদস্য 33 জন সদস্য রয়েছে, আমি আগে বলেছি। আর আমাদের 15 আগস্ট আজকে ছুটির কারণে মিটিংটার সদস্য কম, সেটা আগে বলে দিয়েছি। আর আমাদের যে এই আল হিকমা ফাউন্ডেশনের করণীয় এবং বর্জনে আপনারা অনেকে হয়তো পড়েছেন, জানেন, এবং করণীয় বর্জনের অনেকে পছন্দ করেছেন। আমাদের মাসিক চাঁদা বা মাসিক পুঁজি 500 টাকা করে, আমাদের পরামর্শদাতা 1000 টাকা বৃদ্ধি করার জন্য বলেছেন। ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তীতে এগুলো সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আমাদের 500 টাকা করে পুঁজি দিয়ে 33 জন সদস্যের মোট টাকা হয়েছে 1,05,300 টাকা।
1,05,300 টাকা মোট আমাদের বর্তমান পুঁজি। এখানে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া আছে, আমাদের হাতে বর্তমানে 32,000 টাকা আছে, হ্যান্ড ক্যাশ আছে, আর বাদ বাকি টাকা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, ব্যবসার দেওয়া আছে। আর একটা আমাদের গ্রুপ লিডার হিসাবে আমাদের পরামর্শ আসছে যে গ্রুপ লিডার কাকে দেওয়া যায়, এবং গ্রুপ লিডার দিয়ে আমাদের ব্যবসাটাকে আরও চাঙ্গা করার জন্য গ্রুপ লিডার বানানো যে সেই 10 জনকে সে দেখভাল করবে, সেই 10 জনকে সে দেখাশোনা করবে এবং সেই 10 জনকে আরও উৎফুল্ল দেবে। এজন্য আমাদের গ্রুপ লিডার হিসেবে তৈরি করা হয়েছে। আর প্রশ্ন করা আছে, অনেক প্রশ্ন করলেন, 30 জামাত প্রশ্ন আসছে, আরও প্রশ্ন থাকতে পারে। আপনি বলেছেন যে প্রশ্ন অনেকে থাকবে, আপনারা যদি প্রশ্ন থাকে তারপরে হুজুরের সাথে একান্তভাবে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের যে লভ্যাংশ আসছে, আমরা খেজুরের ব্যবসা করেছিলাম, সেখানে কিছু লভ্যাংশ আসছে। আমাদের গুরাবা ফান্ড নামের একটা দরিদ্র ফান্ড আছে, সেই ফান্ডে আমাদের প্রায় 3,000 টাকা জমা হয়েছে। জাকাতের টাকা কিছু আসছে, আমাদের ব্যবসা থেকে লভ্যাংশ থেকে কিছু টাকা সেখানে জমা হয়েছে। এই নিয়ে মোট 3,000-এর উপরে টাকা সেখানে রয়েছে। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য যে আমরা মাদ্রাসা করব, মসজিদ করব, আরও অন্যান্য ভালো কিছু দিনে পরামর্শ। এক কথা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে যে দুনিয়াদারির সাথে সাথে আখিরাত যেন হয়, এরকম। এক বছর পরে চলে যায়, না 6 মাস পরে চলে যায়, অথবা 1.5 বছর পরে চলে যায়, তখন আপনি কিভাবে এখান থেকে আমাদের এখানে যে সদস্যগুলো যদি সদস্য হয়, তার টাকা পয়সা জমা থাকে, সেই টাকা কবে দিল এবং সেই টাকা দিয়ে কী ব্যবসা করা হচ্ছে, এই ব্যবসাকৃত টাকার থেকে কতটুকু মুনাফা আসছে, তার লভ্যাংশ আসছে, সেই লভ্যাংশ দিয়ে সে যদি চলে যেতে চায় 2 মাস বা 3 মাস আগে বললো, আমরা তাকে কলেজ করে দেবো, স্বেচ্ছায় কলেজ করে দেবো, কোনো সমস্যা নেই। 3 মাস সময় লাগবে, 3 মাসের মধ্যে সে মূল পুঁজি এবং লভ্যাংশ এরা দুটোটা একসাথে নিয়ে চলে যেতে পারবে। আমাদের সময় একেবারে কম। আর হচ্ছে আমাদের সহসভাপতি যিনি আসছেন, এসার পরে আপনারা যদি কারোর জরুরি কাজ না থাকে, ইনশাল্লাহ আমাদের সহসভাপতির সাথে সাক্ষাৎ করতে পারবেন। তিনি একজন আলেম, বক্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা।